হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের একটা স্পেশাল এপিসোড হতে চলেছে। স্পেশাল কেন? সেটা হচ্ছে তোমরা সবাই আমাদের রমা দিদিভাই ইদানিং যে ঘটনাগুলো নিজের জীবনে শেয়ার করছে, তোমাদের সবারই ভালো লাগছে। তোমরা প্রত্যেক দিন কেউ না কেউ কমেন্টে লিখছো। কালকে প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই লিখেছেন। তো আজকে একটা না, দুটো না, তিনটে না, চারটে ঘটনা রমা দিদিভাই শেয়ার করেছেন। গতকাল দুটো করেছিলেন, আমি সেটা স্টকে রেখেছিলাম। আজকে দুটো দিয়ে একটা এপিসোড আজকে লম্বা হতে চলেছে। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। কোন ঘটনাটা খুব ভয় লেগেছে, গায়ে কাটা দিয়েছে, অবশ্যই কিন্তু বলতে হবে। তাহলে চলো একটা একটা করে ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করি। সবাইকে বলো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো এবার ঘটনার দিকে এগোনো যাক। প্রথম ঘটনাটা আমি বলবো পুরীর ঘটনা। দিদিভাইয়ের 2005 সালে বিয়ে হয়। এর আগের ঘটনা আমি তোমাদের জানিয়েছিলাম। 2005 সালে যখন বিয়ে হয়, দিদিভাইয়ের বিয়ের পর নতুন সংসার, বেশ সংসার করছে। তো শাশুড়ি মা হঠাৎ করে তার ছেলেকে বলে, কিরে বিয়ে করলি, বৌমাকে নিয়ে তো কোথাও ঘুরতে গেলি না, যা কোথাও তুই বেরিয়ে আয়। সত্যি কপাল করে কিন্তু দিদিভাই শাশুড়ি মা পেয়েছেন। তো সেখানে দিদিভাই শোনা মাত্র তার স্বামীকে বলেন, কেন আমি আর তুমি যাব কেন? মা কি দোষ করেছে? মা যাবে আমাদের সাথে। আর তার থেকে বড় কথা হচ্ছে 2 ননদ আছে, তাদের স্বামী আছে, বাচ্চা আছে, সবাই যাবে, আমরা সবাই মিলে যাব। তো তখন শাশুড়ি মা বলে, না 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 না, আমি যাব না, বয়স হয়েছে, কোমরে পায়ে ব্যথা, আমি যাব না। কিন্তু দিদি ভাইও ছাড়ার মানুষ না, নাছর বান্দা। কেন মা কেন বাড়িতে থাকবে? তার বয়স হচ্ছে, সেও যাবে। দিদিভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, তার পরিচয় এখান থেকেই পাওয়া যাচ্ছে। আমাদের রমা দিদিভাই তখন তার স্বামীকে বলে, গেলে আমরা সবাই মিলে যাব। কথা মতো টিকিট হয় ট্রেনের। দিন আসে পুরী যাওয়ার। পুরী যাওয়ার আগে তারা কলকাতা থেকে একটি ভিলা, মানে হলিডে হোমের যে ভিলা হয়, সেই ভিলা বুক করেছিল। বুক করে তারা যায়। যখন সেখানে গিয়ে ওঠে, বলছে, বোন এত সুন্দর, পরপর গায়ে গায়ে দুটো হলিডে হোম আছে। একটির নাম হচ্ছে জগন্নাথ ভিলা, আর একটি হচ্ছে সরু ভিলা। সরু ভিলা যেটা, সেই সরু ভিলাতে দিদিভাইরা স্টে করে। দিদিভাই বলে পাশাপাশি দুটো রুম নেওয়া হয়, যেখানে আমার শাশুড়ি মা আর 2 ননদ তাদের স্বামী নিয়ে থাকে। কারণ আমরা সবাই জানি ভিলা যেগুলো থাকে সেগুলো কিন্তু হোটেলের তুলনায় রুমগুলো অনেকটাই বড় হয়। বলছে, আমি আমার হাজব্যান্ড পাশের রুমে থাকি। আমরা সন্ধেবেলা বাইরে বেরোই, সমুদ্র ধারে শাশুড়ি মাকে নিয়ে যাই। কোনো রকমে উনি বাইরে যান, একটু হাঁটাচলা অসুবিধা হয়, মাকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপর আমরা রুমে আসি। এসে যেটুনিক আমরা রুমের মধ্যে ছিলাম, এতজন মানুষ, তো আমরা ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খেতে খেতে প্রায় তখন 12:30 1টা বাজে। মানে বুঝতে পারছো, ঘুরতে গেলে তখন তো আমাদের সময় দিন কিছু জ্ঞান থাকে না। ঘুরতে গেছি, জাস্ট আনন্দ করব। তো যখন রাত 12:30 1টা বাজে, তখন দিদিভাইয়ের যিনি হাজব্যান্ড রমা দিদিভাইয়ের, তো তখন তার বোনকে বলে, মানে যে 2 ননদ যায়, তখন বলে যে একটা কাজ করো না, তোমরা জামা কাপড় যা আছে বাইরে সব তুলে নাও রাতের বেলা, কারণ বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা বেশ মেঘলা। তো তখন ভাবলো যে যদি রাতে বৃষ্টি চলে আসে আর ব্যালকনিতে যেইটুনিক জামা কাপড়গুলো দেওয়া রয়েছে সব তো ভিজে যাবে। তো জামা কাপড় তুলতে চায় হচ্ছে দিদিভাইয়ের ছোট ননদ। বলছে যখন জামা কাপড় তুলতে যায়, তখন যে মানে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছে ব্যালকনিতে, একটা একটা করে তুলছে। এবার কি, আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই, আরে জামা কাপড় তো থাক না, তুলবো, আমরা দাঁড়িয়ে একটু বাইরে পরিবেশ দেখি। রাতের বেলা পুরীতে রয়েছি, পুরীর মতো এত পবিত্র জায়গা। বলছে দিদিভাই যে জানি না তুমি বিশ্বাস করবে কি না, শ্রী জগন্নাথ দেবের ধাম বলে শ্রীধাম, ওখানে আমি যে এরকম একটা দৃশ্যর মানে অভিজ্ঞতা শিকার হব, সেটা আমরা কেউ কিন্তু ধারণাও করতে পারিনি। সত্যি কথা, দিদিভাই আমাকে বারবার করে বলেন যে বোন, আমি তোমাকে যে ঘটনাগুলো বলি, এই ঘটনাগুলো একটাও আমার বানানো বা মিথ্যে না। আমি যা বলি সত্যি ঘটনা বলি। আর দেখো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি কে আমাকে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার কথার
পরিপ্রেক্ষিতেই আমি বুঝে যাই, যার কারণে আমি সবাইকে বলি একটু ভয়েস করো তো, আমাকে ভয়েস করে বলো। কথার ধরন, তার গলার কাঁপুনি, সে কতটা সেই জিনিসটা ফিল করেছে আমি বুঝতে পারি। বলছে যখন আমার ছোট ননদ জামা কাপড়গুলো ব্যালকনি দিয়ে তুলতে যায়, সে বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, সমুদ্রের ধার, ঠান্ডা হাওয়া, সাথে মেঘ, আকাশে কালো করে আছে। সে দাঁড়িয়ে সেই ভিলার সামনে, বিশাল বড় গার্ডেন করা, যেখানে নানা রকমের বাড়ি, ফুল গাছ, ঝর্ণা সুন্দর করে সাজানো, সেই দিকে তাকিয়ে জামা কাপড়গুলো তুলছে আর ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। রাত তখন 12:30 একটা বাজে। বলছে হঠাৎ সে দেখে সেই সামনের গার্ডেনে একটা বেশ লম্বা, মানুষের মতো কিন্তু সে মানুষ না, একটা ছায়া মূর্তি। সে কিন্তু হাঁটছে রীতিমতো। এদিকে একটা, আমরা যখন মানুষ দেখবো আশা করি ভয় পাবো না। যদি আমরা এমন কোনো জিনিস দেখি নেগেটিভ আত্মা, তাহলে দেখবে আমরা বোঝার আগে আমাদের শরীর আমাদের বুঝিয়ে দেয়, আমাদের 6 ইন্দ্রিয় আমাদের বুঝিয়ে দেয় যে এইটা কোনো স্বাভাবিক কিছু ঘটছে না, অস্বাভাবিক ঘটছে। যখন ননদ বুঝতে পারে তখন সাথে সাথে ছুটতে কাপড় জামা নিয়ে ঘরে ঢোকে, চিৎকার করে বলে আমি বাইরে কিছু দেখেছি, যেটা মানুষের মতো না, অত্যাধিক লম্বা আর মানে একটা ছায়ার মতো। কখনো কখনো তাকে দেখা যাচ্ছে, কখনো কখনো তাকে ইনভিজিবল লাগছে, কখনো কখনো সে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে। অদ্ভুতভাবে এরকম একটা জিনিস দেখে। আর সব থেকে বড় কথা, যে গার্ডেনে ঘুরছে সেই গার্ডেনে কিন্তু আলো আছে, অন্ধকার না। যাই হোক, সবাই বেরিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সেরকমভাবে ওই মুহূর্তে আর কেউ সেরকম উপলব্ধি করেনি। যাই হোক, পরের দিন তারা সেই গেস্ট হাউস ছেড়ে দেয়। লাগেজ নিয়ে যখন সকালবেলা তারা বেরোচ্ছে, তো যেহেতু আরও একদিন থাকার কথা ছিল, হোটেলের যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা এরকম চলে যাচ্ছি। বলছে আপনারা চলে যাচ্ছেন কেন, আপনাদের তো বুক আছে আর একদিনের। বলছে না, আমরা চলে যাচ্ছি কারণ এইখানে কিছু একটা আছে, আমরা রাত্রে ভয় পেয়েছি, দেখেছি। তারা কিন্তু মুখ একদম চুপ করেছিল, তারা কোনো কথা হ্যাঁ হু না বা না আপনারা ভুল বলছেন কোনো কিছু বলেনি, তারা স্টপ ছিল। তো তারা স্টপ থাকার কারণ দিদিভাইদের বোঝা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি ওখানে কিছু তো ভুতুড়ে কাণ্ড আছে। আমি নাম বলে দিলাম, তাহলে তোমরাও যেতে পারো অবশ্যই। বলছে আমরা যখন ওখানে একটা অটো, জানো তো ওখানে অটোগুলো বেশ বড় বড় হয়, পিছনেও বসা যায়, সামনেও অনেকে বসা যায়, একটা অটো দাঁড় করানো হয়। কারণ এইদিকে 5 জন, দিদিভাইয়ের হাজবেন্ড, টোটাল 7 জন, একটা অটোতে 7-8 জন হয়ে যায়। তো অটোতে যখন তারা মালপত্র তুলে উঠে অন্য একটি হোটেলে যাওয়ার জন্য, তখন হোটেলের লোক তো কিছু বলেনি, কিন্তু অটোর যিনি চালক ছিলেন ওনাকে রমা দিদিভাইয়ের হাজবেন্ড জিজ্ঞেস করে যে এই হলিডে হোমে আমরা ছিলাম, এখানে আমাদের সাথে এরকম হয়েছে। তখন সে বলে যে হ্যাঁ, আপনারা জানেন না এইখানে এই হলিডে হোমে ভূত আছে। দিদিভাই বলে সেই আমার মানে ফার্স্ট, সেই আমার লাস্ট, আমি তারপরে পুরী গেছি, ওখানে আর কোনো দিন যাইনি, প্রথম গেল আমাদের পুরীর এই অভিজ্ঞতা। এবার দিদিভাইয়ের ছোট্টবেলার একটি ঘটনা বলি, তারপর আরও দুটো আছে, শোনো মন দিয়ে। আচ্ছা, দিদিভাই বলেন ছোট্টবেলায় যা হয় আর কি। দিদিভাই হচ্ছে কলকাতার কেষ্টপুরে দিদিভাইয়ের বাড়ি। দিদিভাই বলছে আমি যে কেষ্টপুরে থাকি, আজ থেকে বহু বছর আগেকারের কথা বলছি। দিদিভাই বলছেন তখন কেষ্টপুরে লাইটের ব্যবস্থা ছিল না, মানে বহু বছর আগে। দিদিভাই বলেন, আমি তোমার থেকে বয়স অনেকটাই বড়, যার জন্য দিদিভাই বোন বলে আমাকে। দিদিভাই বলছে আমি তখন অনেক ছোট, তাও ছোট বলতে তখন 5-6-এ পড়ি। আমাদের এখানে বেশ সন্ধ্যাবেলা ঝড় উঠেছে, আর এই আম কাঁঠালের সিজনে আমরা বাইরে ঘুরছি। আর তখন না আম বাগান, জাম বাগান, লিচু বাগান পুরো ফাঁকা। এখন সেই কেষ্টপুর কলকাতায় গেলে বুঝতে পারবে মানে কি অবস্থা। দিদিভাই বলছেন মানে বলে বোঝাতে পারবো না, মানে এমন একটা পরিবেশ। সেই কলকাতা যে আজকের কলকাতা, সেটা এখনও ভাবলে অবাক লাগে। তখন গাছপালা, এখন তো কিছুই নেই। বলছে ইটের কাঁচা, মাটির মানে কাঁচা পাকা রাস্তা, তখন এই বাঁধানো কালো পিচের রাস্তা কই। দিদিভাই তার বন্ধুদের সাথে
আর দিদিভাই যেতনিক আরও 3 বোন আছে, দিদি বোন মিশিয়ে বলছে আমরা বাইরে খেলা করছি। মা বলছে বাইরে ঝড় দিচ্ছে, মেঘ করেছে, ঘরে আয় ঘরে আয় করে চিৎকার করছে। তা আমরা বলছি এই তো এখানে আছি। সন্ধ্যাবেলা, ঠিক সন্ধ্যাবেলা 6টা 6:30 বাজে, আমরা দৌড়াদৌড়ি করছি। হঠাৎ করে আমাদের মধ্যে একজন বলে যে এই বাইরে ঝড় উঠেছে, রাখাল রাখাল কাকা আছে। ওই রাখাল কাকা বলতে রাখাল বুড়ো, ওরা বলে রাখাল বুড়ো। দিদিভাই বলছে মানে কাকা বয়সী হয়, রাখাল বুড়ো বলে। বলছে রাখাল বুড়োর চ না বাগান বাড়িতে যাই, বাগান বাড়িতে গেলে পারে অনেক আম আনতে পারবো। ঝড় দিয়েছে তো, তখন তো গ্রাম্য পরিবেশ ফাঁকা, এত বাড়িঘর নেই, গাছে গাছে দুলছে, গাছে গাছে ঘষা কাছে ধূপ ধাপ করে চারপাশে মানে পড়ছে আম, শব্দ পাচ্ছে। তখন দিদিভাই আর তার সাঙ্গুপাঙ্গ সবাই মিলে 7-8 জন সেই রাখাল বুড়োর যে বাগান বাড়ি ওখানে ঢোকে। বলছে পাঁচিল দেওয়া, জানো তো বোন, পাঁচিল টপকে, তখন তো আমরা ছোট বাচ্চা, ছোটোবেলায় আর কি যা হয় আর কি, সবাই টপকে টপকে ভিতরে যায়। বলছে টপকে টপকে যখন সব গিয়ে ভিতরে নাবি, বলছে হঠাৎ করে আমার মেজ বোন আমাকে বলছে এই দিদি ওইদিকে সামনে দেখ। আমরা তো তাকিয়ে রয়েছি একদিকে গাছের দিকে, আম ঠাম পড়েছে, আমরা তুলেছিও পাকা আম কাঁচা আম। হঠাৎ দেখছি কে যেন মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। তখন মানে বিদ্যুৎ চমকাচ্ছে, তো বিদ্যুৎ চমকানোর আলোতে দেখছি এ ভগবান, এ তো রাখাল বুড়ো। রাখাল বুড়ো তো অনেক বছর আগে মারা গেছে। রাখাল বুড়ো হামা দিয়ে দিয়ে আসছে। রাখাল বুড়ো হাঁটাচলা করতে পারতো না, মৃত্যুকালে যখন মৃত্যুর সময় হয়েছিল তখন নিচের পজিশনটা পুরো মানে প্যারালাইসিস হয়ে গেছিল। এই দৃশ্য দেখে বলছে আমরা যে যেখান থেকে পেরেছি পাঁচিল টপকে দে দৌড়। সে কি শরীর খারাপ, জ্বর, মাথা ঘোরানো, বমি। তারপর তো যাই হোক মা পরে ঠিক করে নিয়েছে, ঝাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে আসে পাশে, এখন তারপর ঠিক হয়ে যায়। বলছে এই একটা গেল অভিজ্ঞতা। ভাবো তাহলে ভূত আত্মা নেই। আর এইরকম ঘটনা আমার মাও বলেছিল, আজকে বললে পারে ঘটনাটা 5টা হয়ে যাবে। আমার মাও সেম। দেখো ছোটবেলায় আমরা সবাই কেউ না কেউ নয় লোকের বাড়িতে লেবু, নয় আম, নয় ফুল, কিছু না কিছু ভাই আমরা না বলে নিয়েছি, মানে আমরা চুরি করেছি। এরম কেউ নেই ছোটবেলায় বলতে পারবে না যে আমি চুরি করিনি, বলতে পারবে না। তো দিদিভাই বলছে সেই দিনের পর থেকে আমরা আর রাখাল বুড়োর বাগান বাড়িতে কোনো দিন যাইনি, এত বড় হয়েছি। আর আমি বলে রাখি ঘটনার মধ্যে কালকে কিন্তু দারুণ দারুণ টিপস আসছে। কারণ ফলহারিণী অমাবস্যায় কি করলে অভাব অনটন যাবে, কিভাবে শত্রুকে দমন করবে, ভিডিওগুলো কিন্তু কালকেই আমি সব দিয়ে দেবো। তোমরা সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ঘটনাটা কেমন লাগছে এনজয় করো। তো দিদিভাই দ্বিতীয় ঘটনাটা বললাম, তৃতীয় ঘটনা বলি। তৃতীয় ঘটনাটা দিদিভাই বলেন আমার ঘটে হচ্ছে দীঘাতে গিয়ে। শোনো, দিদিভাই বলেন যখন দীঘাতে যাই তখন আমরা একটা হোটেল নিই, হোটেলে থাকি। থাকার পর হোটেলটা ছিল ওল্ড দীঘায়, ওল্ড দীঘায় অনেক ভেতরে। নিউ দীঘায় দিদিভাইরা হোটেল পাইনি, বলছে যখন যাই তখন প্রচুর ভিড়। শোনা কি বলবো, হোটেল নেই। তা আজকের ঘটনা না, বহু বছর, সেই ধরো তার ছেলে তখন ছেলে হয়নি, দিদিভাইয়ের ছেলে তখন হয়নি, দিদিভাইয়ের ছেলে হয় 11-য়, মানে তার আগের কথা। দিদিভাই বলছে যে জোর করে অমরাবতী পার্ক, দীঘায় আমরা নাম শুনেছি, আর অমরাবতী পার্ক যে হন্টেড সেটা আমি খুব আগেই জানি। কারণ দীঘাতে ওই অমরাবতী পার্কের ওখানে আমার 2-3টে ফেসবুক ফ্রেন্ড আছে, যেখানে আমি গিয়ে তাদের সাথে পরিচয় করেছি, ভিডিও দিয়েছি অনেকবার। তো যাই হোক আমি জানি অমরাবতী পার্ক ভালো না, খুব একটা ভালো জায়গা না। দিদিভাই জোর করে মানে 6:45 বাজে, 6টার সময় তো বন্ধ হয়ে যায়, এখন হয় না, আগে হয়েছে তো, এখন তো 8টা 8:30 অবধি খোলা থাকে। বলছে তখন তো এত আলো ছিল না ভিতরে, এখন যেরকম বোর্ডিং এগুলো হয়েছে, তখন বোর্ডিং 4টের সময় বন্ধ হয়ে যেত, দুপুরবেলা চলতো। বলছে জোর করে 15 মিনিট হাতে টাইম, আমি, আমার শাশুড়ি মা আর আমার স্বামী, আমি আমার শাশুড়ি মাকে রেখে কোথাও যেতাম না, কারণ ওনার বয়স হয়েছে, উনি একা কেন থাকবে, উনি আমাদের সাথে যাবেন। দিদিভাই বলছেন
আমরা গিয়ে টিকিট কাটবো, টিকিট যিনি দিচ্ছেন উনি বলছেন না না 15 মিনিট বাকি, টিকিট দেবো না, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। দিদিভাই জোর করে বলছে আমরা কালকে চলে যাব, একটুখানি আমরা 5 মিনিট থাকবো, আমাদের টিকিট দেন। সে অনেক করে রিকোয়েস্ট করার পর টিকিটটা দেয়। 6:45 বাজে টিকিট দেয়, দিদিভাইটা ঢোকে। বলছে ওই সময় আমরা যখন যাই পুরো পার্ক ফাঁকা, কারণ লোকে বেরিয়ে গেছে, তখন তো এত আলোর ব্যবস্থা ছিল না, আর অন্ধকার অন্ধকার হয়ে এসছে, আর সবাই বেরিয়ে গেছে, কেউ নেই, বেরোনোর সময় হয়েছে তো বের করে দিয়েছে। আমরা তো ওই সময় জোর করে ঢুকেছি 5 মিনিটের জন্য, বলেছি পরের দিন চলে আসবো। দিদিভাই বলছে অমরাবতী পার্কের ভিতরে এখনো খুঁজলে তোমরা তাল গাছ পাবে। দিদিভাই বলছে শোনা, ওখানে দেখলাম মানে বড় বড় অনেকগুলো গায়ে 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 তাল গাছ। আমরা ঘুরছি ঘুরছি ঘুরছি, এবার ভিতরে যে সিকিউরিটি গার্ড থাকে পুলিশের ড্রেস পরা, তারা রীতিমতো সিটি বাজাচ্ছে, সিটি বাজিয়ে বলছে বেরোন বেরোন বেরোন, সময় হয়ে গেছে বেরোন। তা এবার বেরোন বললে কি বেরোনো যায়? দিদিভাইরা একটু হাঁটাহাঁটি করছে, এদিকে ওইদিকে দেখছে, এবার তারাও অপেক্ষা করছে, ঠিক আছে 5-10 মিনিট না দিল। দিদিভাই বলছে বোন, আমরা শাশুড়ি মাকে নিয়ে হাঁটছি, দেখছি বেশ ফুলের গার্ডেন, মানে দিনে গেলে খুব ভালো হয়, রাতের বেলা তো তখন ওই সময় অত আলো ছিল না, দেখা যাচ্ছে না, তবুও অনেক বড় একটা পার্ক, বেশ ভালো দেখছি। আমার স্বামীকে বলছি যে দিনের বেলা আসবো, দিনের বেলায় অ্যাকচুয়ালি পার্কে গেলে ভালো লাগে, গেলে এখন তো কোনো ব্যাপার না, এখন রাত 9টা 8:30 অবধি খোলা থাকে, প্রচুর লাইট, প্রচুর ওখানে মানে জিনিস রাইড এনে দিয়েছে, মানুষের ভালো আনন্দ করতে পারে। দিদিভাই বলছে হঠাৎ যখন সিকিউরিটি গার্ড বলছে চালিয়ে চালিয়ে বাহার চালিয়ে, মানে তখন ওরা তালা মেরে দেবে, সবাইকে বের করে দিচ্ছে, বলছে হঠাৎ আমি যেটা দেখলাম বলার মতো না। বলছে আমি দেখলাম হঠাৎ ওই যে তাল গাছগুলো সারি সারি, তাল গাছে দেখছে মানে আগুন, ওখানে না কোনো তার কিছু নেই, কোনো তারটা থাকলে না আগুন লাগবে, কিন্তু দেখছে তাল গাছের মধ্যে আগুন, মানে যেরকম আগুন লেগে গেলে ফুলকিগুলো পড়ে না আগুনের, ওরকম ফুলকি পড়ছে, আগুন জ্বলছে চিটচিট 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 করে। এই জিনিসটা দেখে দিদিভাই খুব ভয় পায়, কারণ পুরো বুঝতেই পারছো এত বড় একটা পার্ক, অন্ধকার, রাতের বেলা, কেউ নেই, এবার ওরকম চিচির চিচির করে আলো, আগুন ধরে গেছে। দিদিভাই প্রচণ্ড ভয় পায়, ভয় পেয়ে শাশুড়ি মাকে দেখায়। শাশুড়ি মা তো বয়োজ্যেষ্ঠ উনি না, তখন বলছে যে মা দেখেন না ওই তাল গাছের মধ্যে এরকম আগুন জ্বলছে। এই দেখে তখন দিদিভাই শাশুড়ি মা বলছে বেরো 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 এখান থেকে, তাড়াতাড়ি বেরো বাবু, তাড়াতাড়ি বেরো এখান থেকে, আর একটা মুহূর্ত কেন থাকবি না, বেরো। তখন দিদিভাই জিজ্ঞেস করছে, ভয় কিন্তু পেয়ে রয়েছে। দিদিভাই বলছে তার শাশুড়ি মাকে যে মা কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন, কি ওটা কি? তখন তার শাশুড়ি মা বলে আগে বাইরে বেরো তোরা, তারপর বলবো, চল চল চল, কোনো রকমে ওখান থেকে নিয়ে বেরিয়ে যায়। দিদিভাই বলছে যখন বেরোই তখন না শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি ও মা ওটা কী ছিল? তখন শাশুড়ি মা বলছে ওটা পেতনি ছিল। হ্যাঁ পেতনি কিন্তু আগুনে খেলা করে, হ্যাঁ এটা একদম বাস্তব, পেতনি কিন্তু আগুন নিয়ে খেলা করে, বলছে ওটা পেতনি ছিল। তখন রমা দিদিভাই খুব ভয় পায়, ওই কথা শুনে খুব ভয় পায়। দিদিভাই বলছে আমরা কোনো রকমে ওই অমরাবতী পার্ক থেকে বেরোলেই দেখবে এখন তো অটো টটো স্ট্যান্ড করে দিয়েছে, তবুও ভ্যান থাকে, তখনও ভ্যান ছিল। তো দিদিভাইরা তখন ওখানে একজন ভ্যান চালকের মানে গাড়িতে ওঠে, ভ্যানে ওঠে। এবার আসতে হবে অমরাবতী পার্ক তো আমাদের নিউ দীঘায়, আসতে হবে ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় দিদিভাইয়ের অনেকটা ভেতরে ছিল, তো ওখান থেকে একটা ভ্যানে উঠে বলেছে আমরা নিউ দীঘা, মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাবো, ওল্ড দীঘায় যেখানে থাকতো সেখানের কথা বলেছে। এবার কেমন কপাল শোনো, ওই যে বলে না যখন কপাল খারাপ হয় সব দিক থেকে হয়, ভালো হলে সব দিক থেকে কপাল ভালো হয়। দিদিভাই যখন আসছে তখন ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে দাদা এরকম পার্কে গেছিলাম আমরা, না এরকম দেখছি তাল গাছের সারি সারি তাল গাছ আছে অমরাবতী পার্কের ভেতরে। বলছে হ্যাঁ বলো। বলছে ওখানে না আমরা দেখছিলাম আগুন জ্বলছে। তখন সেই ভ্যান চালক কাকা তখন ওই দিদিভাইকে বলে যে হ্যাঁ ওর ভিতরে তো ভূত আছে। বলছে কি ভূত আছে? বলছে হ্যাঁ ওই জন্য তো সন্ধ্যাবেলা
সবাইকে বের করে দেয়। ছটা মানে তখন আস্তে আস্তে একটা গোধূলি লগ্ন হয়, তারপর সন্ধ্যা লগ্ন নামে, সন্ধ্যা হয়, ওই সময় বের করে দেয়। ওই জন্য তো কাউকে থাকতে দেয় না। তখন বলছে তাই নাকি? তখন শাশুড়ি মা বলছে তাল গাছে তো পেতনি থাকে। তাল গাছে যখন আগুন জ্বলছিল, আর ওখানে তো কোনো না বাজ পড়েছে, বাজ পড়লেও না হতো একটা আগুন ছিটকে এসে পড়েছে, না কারেন্টের তার আছে, কারেন্টের তার থাকলে হতো না তারের মধ্যে আগুন জ্বলছে, এরকম তো কিচ্ছু না, ওখানে কিছুই নেই, সারি সারি তাল গাছ। যাই হোক, এই একটা অভিজ্ঞতা দিদিভাই বলে, শেষ হয়নি এখনো, কপাল খারাপ। শোনো, দিদিভাই বলছে আমরা ওল্ড দীঘায় যে হোটেলে ছিলাম, সেই হোটেলটা অনেক ভেতরে, আমরা ওই হোটেলে যাই। বলছে রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করি, রুটি মাংস এসব খাই। খাবার পর বলছে সারা রাত গেটের মধ্যে কে নক করছে, বাথরুমের দরজা নিজে থেকে খুলছে, নিজে থেকে বন্ধ হচ্ছে, ভিতরে বালতি, মনে হচ্ছে কেউ পা দিয়ে জল ভর্তি বালতি কেউ সরাচ্ছে, ভিতরে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আশা থেকেই পাচ্ছি একটার পর একটা জিনিস হচ্ছে। ভয়তে তো জড়সড় হয়ে রয়েছে, তার মধ্যে এমনিতে ভয় পেয়েছে অমরাবতী পার্কে গিয়ে ওরকম একটা জিনিস ঘটেছে। তারপরে আবার ভ্যানওয়ালা বলেছে যে অমরাবতী পার্কে ভূত আছে দীঘাতে। তারপর গিয়ে আবার হোটেলে এসেছে, ওল্ড দীঘার ভেতরে যে হোটেল নিয়েছে, যেহেতু উনি নিউ দীঘায় পায়নি, দিদিভাইরা নিউ দীঘাতেই থাকে, ওল্ড দীঘায় হোটেল নিয়েছে, সেই হোটেলও নাকি আবার হান্টেড। ভাবো, দিদিভাই বলছে সোনা তুমি কি বলবো তোমাকে, তুমি তো আমার ছোট বোনের মতো, সারা রাত ছাদের মধ্যে কেউ যেন দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি সারা রাত। দিদিভাই বলে বিশ্বাস করবে না, আমরা পরের দিন চলে আসি বাড়ি। এই গেল আমাদের 3 নম্বর ঘটনা। 4 নম্বর ঘটনা শোনো, আমি সব লিখে রেখেছি। 4 নম্বর ঘটনা হচ্ছে নিশির ডাক। নিশির ডাক, নিশির ডাকের ঘটনা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। দিদিভাই বলেন আমার যিনি দাদু ছিলেন, মানে আমার দিদিমা বাড়ির তরফ থেকে দাদুকে রাতের বেলা নিশি এসে ডাকতো। একদিন না, কিন্তু এটা একদিনের ঘটনা না, পর 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 মাসের পর মাস এরকম ঘটনা ঘটেছে। বাড়িতে কোনো রকমের বাইরে দিয়ে শিকল দিয়ে রাখতো। পরে আগের ঘটনা বলি, দাদু কেষ্টপুরেই থাকতো। দাদু ভোরবেলা, মানে ভোরবেলা কি, তখন প্রায় 2:30-3টে বাজে, রাতের বেলা একা একা হাঁটছে রাস্তা দিয়ে, এরকম হেঁটে হেঁটে এই প্রান্তে ওই প্রান্তে কোথায় কোথায় চলে যেত, তাকে খুঁজে টুজে সকালবেলা নিয়ে আসা হতো। এরকমই একটা রাতের ঘটনা। বলছে রাতের বেলা 2:30-3টে বাজে, একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। এবার কেষ্টপুরে তোমরা সবাই জানো যে ওখানে দুখানা মাছের আড়ত আছে, যেটা মাছের কাঁটা বলে, দিদিভাই বলে মাছের কাঁটা, আগে বলতো এখন মাছের আড়ত বলে। বলছে ভোর রাত্রে কেউ একজন আড়তে যাচ্ছে, সে কিন্তু দাদুকে চেনে না, আড়তে যাচ্ছে। হঠাৎ সাইকেল নিয়ে যেতে যেতে দেখছে অন্ধকারের মধ্যে একজন হেঁটে 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 চলে যাচ্ছে। অন্ধকার ঘুটঘুট করছে, তখন তো মানে এত লোকজন ছিল না, আর এত লাইটও ছিল না রাস্তায় রাস্তায়, অনেক আগেকারের কথা, দিদিভাই তখন বিয়ে হয়নি, বুঝতে পারছো। বলছে আমি তখন অনেক ছোট, এরকম যখন সেই লোকটি আড়তে যাচ্ছে সকালবেলা, সে হয়তো মাছ কিনে বিক্রি করতে যাবে বাজারে, বলছে সে দেখছে যে এরকম একজন বয়স্ক লোক হেঁটে হেঁটে চলে যাচ্ছে, 70-72 বছর বয়স, তা অন্ধকারে এরকম করে কি করে যাচ্ছে। সে আবার গিয়ে বলছে ও কাকা, এই রাতের অন্ধকারে তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? ওইদিকে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, জঙ্গলের দিকে রাস্তা, ওইদিকে। তখন তো বাড়িঘর ছিল না, ফাঁকা গ্রাম। তারপর কোনো রকমে তাকে ধরে ধরে বাড়িতে আনা হয়। এরকম বহুবার শুধু চলে যেত। দাদুকে যখন জিজ্ঞেস করা হতো, দাদুর কোনো কিছুই মনে থাকতো না। তারপর যখন একে একে মানুষের মনে জানা যায়, দাদুকে একটি জায়গায় যখন ছাড়াতে নিয়ে যাওয়া হয় যে রাতের বেলা এরকম কেন হয়, তখন ওই বাবা বলেন যে তোর স্বামীকে, মানে আমাদের দিদিভাই যে দিদা ছিল, দিদাকে বলে তোর স্বামীকে নিশির ডাক ডাকে। নিশির ডাক এরকম, তোমার বাড়িতে আসবে, তোমাকে ডাকবে, 2বার ডাকবে,
3 থেকে 4 বার আর ডাকবে না, 2 বার ডাকবে। যদি তুমি সাড়া দাও, তুমি বেরিয়ে যাচ্ছ নিশিদাকে, ওটা কিন্তু সেই দাদু, দাদুর নাম ছিল সন্তোষ, আমি লিখেও রেখেছি, সন্তোষ দাদু। দাদু কিন্তু নিজে ডাক দিত না, ডাক তো চলে যেত। যদি দাদু ডাকে, ঘুমের মতো হাঁটতো তো, যদি কোনো সময় সাড়া দিয়ে ফেলতো তাহলে পারে কিন্তু দাদু আর পাওয়া যেত না দাদুকে। কারণ কি জানো, নিশির ডাক যারা আসে তারা না একটা হাতে করে ডাব নিয়ে আসে, ডাবটা উপরে মাথা কাটা থাকে, ওই ডাবের মধ্যে কাজ করা থাকে, ঠিক আছে? এসে তারা তোমাকে ডাকবে, ওর মধ্যে ক্ষতি করা থাকে। তোমাকে যদি তুমি সাড়া দিয়ে দাও দুবারের ডাকে, তোমাকে মানে এরকম গলা করে ডাকবে, হতে পারে তোমার মা, হতে পারে মামা, হতে পারে কাকা, হতে পারে তোমার খুব প্রিয় ক্লোজ ফ্রেন্ড, তোমাকে ডাকলেও ভালোবাসার মানুষ হতে পারে। তুমি বলে হ্যাঁ আসছি দাঁড়াও, হয়ে গেল, গেটের সামনে গেলে তোমার বডিটা শুধু পাওয়া যাবে পড়ে আছে বাড়ির বারান্দায়, কিন্তু ডাক্তারও বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না। তোমার আত্মাটাকে ওই ডাবের খোলা মুখটা খুলে তোমার আত্মাটা ওর মধ্যে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে যাকে তার বাঁচানো দরকার তার মধ্যে তোমার আত্মাটা দিয়ে দেবে, দিয়ে বন্ধ করে ফেলে দিবে। হ্যাঁ, নিশির ডাক, এটা বাস্তব, এটা আমি অনেকবার আগেও শুনিয়েছি, ঘটনা অনেক আগেও পেয়েছি। তাহলে তোমাদের আমি একটা না, দুটো না, তিনটে না, চারটে ঘটনা শোনালাম। কেমন লাগলো? কোন ঘটনাটা তোমাদের ভয় লেগেছে? আমার যদি বলো, আমার পুরীর ঘটনাটা ভয় লেগেছে, আর আম পাড়তে যাওয়া যে রাখাল বুড়োর বাগান বাড়িতে, ওই ঘটনাটাও বেশ ভয় লেগেছে। দেখো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে জানো তো, যখন আমার সাথে কিছু ঘটে তখন আমি যেভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করি তোমাদের খুব ভালো লাগে, কারণ আমার সাথে রিয়েল ঘটছে। দিদিভাই যদি কোনো দিন আমি দিদিভাইকে আমার বাড়িতে আনাতে পারি, বা দিদিভাইয়ের ভয়েস যদি কোনো দিন আমি রেকর্ড করতে পারি, বা দিদিভাই যদি কোনো দিন, আজকে তুমি শুনছো, যদি কোনো দিন পারো তুমি ভিডিও করে যদি পাঠাতে পারো, বেশি না, একটা গল্প তুমি বলো তোমার জীবনের ঘটনা একখানা, তুমি একটা ফোনটাকে নেবে, নিয়ে যেরকম ভিডিও করে ওরকম করে ভিডিও করে তুমি তোমার মতো করে তুমি ঘটনাটা তোমার মুখ থেকে যদি একটা ঘটনা আমাদের শেয়ার করতে পারো, তারপরের গুলো না আমি বলবো, তাহলে আমি খুব খুশি হব দিদিভাই। আমি জানি রমা দিদিভাই তুমি শুনছো, আর আমি জানি হয়তো তুমি আমার সাথে কাল পরশু আবার যোগাযোগ করবে। যদিও দিদিভাই বলেছেন একটু ব্যস্ত থাকবো, আবার কয়েকদিন পর ঘটনা শেয়ার করব, কারণ দিদিভাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থাতে কাজ করেন, তো সেখানে দিদিভাই চলে যাবেন, একটু ব্যস্ত হয়ে যাবেন, কারণ যেই সময় আমার ফোন খোলা থাকে দিদিভাই ওই সময় ওখানে থাকবেন 10টা থেকে 11টা। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এখন কমেন্টে তোমাদের নামগুলো অবশ্যই জানাবো, ঘটনা চারটে কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? আর একটা কথা শেষ, এটা বলার ছিল না তবুও বলছি, জানি না কেন মন বারবার বলছে আরেকটি ঘটনা বলতে, সেটা হচ্ছে আমাদের এখানে আমার মায়ের বাড়ি তো, মানে আমরা যেখানে থাকি এখান থেকে পায়ে হেঁটে গেলে 15 মিনিট লাগে, 10 থেকে 15 মিনিট। তো মা বলে, যখন ছোট ছিল তখন মা, মামা, আমার মাসি, তারা সবাই মিলে ওরকম সন্ধ্যাবেলা, কারেন্ট ছিল না, ওই সময়ও কারেন্ট ছিল না, তো রমা দিদিভাই হয়তো আমার মায়েরই বয়সী হবে, কি একটু ছোটই হবে, কারণ কথা শুনে মনে হয় যে হয়তো আমার মায়ের থেকে 1-2 বছরের ছোট কি সমবয়সী হবে। দিদিভাই বলছেন যেরকম ঘটনা ঠিক আমার মাও বলেছিলেন, যে এরকম সন্ধ্যাবেলা আমরা না খেলা করতাম, ছোটোছুটি, লুকাচুরি, ধাপ্পা ধাপ্পা, এগুলো খেলতাম ওই পূর্ণিমা চাঁদের আলোতে, ব্যাস। তখন তো লাইটের ব্যবস্থা ছিল না বলে অন্ধকারটা না আমরা এত ডিপ দেখতাম না। এখন চারপাশে এত আলো, যেহেতু ঘরের মধ্যে আলোর মধ্যে থাকি, বাইরে বেরোলে অন্ধকারটা খুব কালো লাগে। যখন তুমি অন্ধকারের মধ্যে থাকবে তোমার হ্যাবিট হয়ে যাবে, বাইরে তোমার একই লাগবে। তো আমার মা বলে আমাদের এখানেও একজন এরকম ছিল, মা, মামা সবাই মিলে তাদের জমিতে গেছিল করম চা পাড়তে, বিকেলবেলা, সবে অন্ধকার অন্ধকার হচ্ছে, তখনও আলো আছে, করম চা, পাকা করম চা, বলছে এত করম চা হতো। এবার দেখো তখন ছেলে মানুষ তো, তখন দাঁতে টক লাগতো না, করম চা খাবে আর কিছুটা নিয়ে এসে মাকে দেবে, মা হয়তো চাটনি বা করম চার ডাল করবে। বলছে করম চা গাছের গুঁড়িটা এই মোটা ছিল, আমরা করম চা গাছের কাছে দাঁড়িয়ে রয়েছি,
গাছটা ছিল ঠিক বেটে খাটো আর পুরো ঝাঁকড়া, করমচা গাছ তো ওরকমই হয় আমরা জানি, পুরো ডালপালা নিয়ে ঝাঁকড়া মাথা। বলছে লাল লাল করমচা, আর তখনও আলো আলো আছে হালকা, আর ছোট বয়স, আমরা পাচ্ছি আর খাচ্ছি, আটা লেগে যাচ্ছে মুখে, হাতে চুলকাচ্ছে, পাচ্ছি খাচ্ছি। বলছে হঠাৎ করে যার ওইটা বাগান ছিল, মানে সেই বাগান বাড়ি কিন্তু আমাদের এখানেও ছিল, এখন সেটা ফ্যাক্টরি হয়ে গেছে, সরষা তেল ফ্যাক্টরি তাদেরই, সেটাও বন্ধ হয়ে গেছে, ওখানেও খারাপ এখনও আছে, কেউ যাতায়াত করে না। বলছে যার ছিল ওই বাগান বাড়ি, সে লাঠি নিয়ে দৌড়ে আসছে, সবাই দেখেছে, মামা, আমার মা, আমার মাসি, আমার 4 মামা, সাথে পাড়ার যে বন্ধু বান্ধবী ছিল সবাই দেখেছে। কিন্তু সেই খুঁড়ো 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 করতো, সেই খুঁড়ো কিন্তু মারা গেছে 10 থেকে 12 বছর আগে। খুঁড়ো মারা যাওয়ার পরেও খুঁড়ো তার জমিতে পাহারা দিচ্ছে। আগে কিন্তু রাজা রাজা বলো, জমিদার বাড়ি, এগুলো কিন্তু ছিল, মারা যাওয়ার পরেও কিন্তু তারা তাদের জমিতে তাদের আত্মা পাহারা দিত। এরকম ঘটনা আমি পেয়েছি, তোমরা হয়তো অনেক জায়গায় শুনেছো। যাই হোক, তোমাদেরও এরকম ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন চলো তোমাদের তাড়াতাড়ি নামগুলো পড়ি কালকের কমেন্টের। আচ্ছা, প্রথম কালকের ঘটনায় প্রথম কমেন্ট করেছো শ্রেয়সী, তারপর স্বপ্না বাজাল দিদিভাই, সুকন্যা অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর রিমলি বিশ্বাস, তারপরে মৌসুমী অধিকারী, স্বর্ণালী, শুভঙ্কর ঘোড়ই, জবা দেবী, স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল দিদিভাই, আবারও স্বর্ণালী কমেন্ট করেছো, তারপর বং হিন্দু হেসেল, ঋষিতা মালাকার, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, সুমনা ভট্টাচার্য, টিনা আচারিয়া, বনশ্রী দে দিদিভাই আজকে আমাকে 501 টাকা মায়ের জন্য পাঠিয়েছে। আমি বড় মায়ের কাছে যাচ্ছি, আজকে তো হয়নি যাওয়া, আজকে একটি কাজে, বিশেষ কাজে গেছিলাম। ভিডিও পাবে, খুব তাড়াতাড়ি পাবে, যদি মায়ের আশীর্বাদে সেটা সাকসেস হয়। একটা বিশাল বড় উদ্যোগ নিয়েছি, হলে অবশ্যই জানাবো। তোমাদের তো বলতেই হবে, তোমরা আমার পরিবার বলে কথা। তারপর পাপ্পু দে, তারপরে কমেন্ট করেছো রেশমি ব্যানার্জি, সুপর্ণা দিদিভাই, রমা কর্মকার দিদিভাই, যার ঘটনা আমি 4টে বললাম। দিদিভাই আমার কিন্তু রিকোয়েস্ট থাকলো একটা, প্লিজ প্লিজ আমাদের জন্য, তোমাকে আমরা দেখতেও চাই, একটুখানি তুমি ভিডিও করে তোমার একটা ঘটনা ফোন হাতে নিয়ে একটু বলে আমাদের পাঠাও। উত্তম বড়ুয়া, লিপিকা বেরা, নীলিমা সিং, সুদীপ্ত ব্যানার্জি, লিপিকা দিদিভাই, রূপা দে, জলি হাজরা দিদিভাই, অভিরূপ সর্দার, কণিকা চ্যাটার্জি, সন্ধ্যা জানা, অভিরূপ সর্দার, সোনিয়া মণ্ডল, শ্রাবন্তী কোলে, টুকু সাবারবাল, কিং কোপরা, সুজাতা দাস, পাত্র ঘোষ, রিঙ্কু নিয়োগী। অসাধারণ ঘটনা সোনা বোন, পুরো সিনেমার মতো। সোনা, তোমার বলার পদ্ধতি খুব সুন্দর, সেই জন্য আরও ভালো লাগে। খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা নিও, তুমিও অনেক অনেক ভালোবাসা নিও, আর সাথে থেকো, আমরা তো পরিবার, কেউ কাউকে ছেড়ে যেও না। রিনা চক্রবর্তী দিদিভাই বলেছে খুব খুব সুন্দর ঘটনাগুলো, খুব ভালো লেগেছে। দিদিভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রিনা চক্রবর্তী, তুমিও খুব ভালো থেকো। তারপরে রুচিরা হালদার, তারপর সোমা দাস পরিবার থেকে বাবন সাহা, তারপরে আমাদের সঙ্গীতা দিদিভাই, তারপর ববিতা আমাদের কমেন্ট করেছে বোন, আমার ভূতের গল্প শুনতে এবং ভূতের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার গল্প শুনতেও খুব ভালো লাগে, খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। সোমা কুণ্ডু বলেছে আজ তোমাকে খুব সুন্দর লাগছে আর গল্পটাও খুব দারুণ। আচ্ছা, টুকু সাবারবাল বলেছ তুমি বেশ অদ্ভুত অদ্ভুত ঘটনা শোনাও। হ্যাঁ, অনেক বড় হবে, অনেক দূর যাবে। গড ব্লেস ইউ। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। মা গো, তুমি সবার মঙ্গল করো মা। মা আমার পেছনে বসে আছেন। তারপরে প্রদীপ দাস, তারপর কমেন্ট করেছি আব্দুল হক ভাই, রাজীব জয়সওয়াল, বি দাস, তারপর কমেন্ট করেছ রুবেল রুবেল ইকবাল, বলেছ দারুণ লাগলো ঘটনাটা দিদিভাই, অনেক ভালোবাসা নিও রুবেল, পাশে থেকো।
তারপরে রিঙ্কু সরকার বলেছে ঘটনাটি দারুণ ছিল। আচ্ছা, অনেক ভালোবাসা। তারপর রীতা দে, তারপরে আমাদের রেখা দিদিভাই, কৃষ্ণা মুখার্জি, তারপর কমেন্ট করেছে স্বর্ণালী। আচ্ছা, সবার কমেন্টগুলো আমি পড়ে দিলাম। আশা করি সত্যি মানে আমাদের আজকের ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবে। সবাই সাথে থেকো। 10টা থেকে 11টা 1 ঘন্টা আমার ফোন খোলা থাকে। যারা যারা কথা বলতে চাইছে অবশ্যই ফোন করো। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সামনে হচ্ছে ফলহারিণী অমাবস্যা আছে। সোমবারে অমাবস্যা লাগছে। আর পরের দিন মানে মঙ্গলবার 8:54 কিন্তু অমাবস্যা সেরে যাচ্ছে। অমাবস্যায় আমার প্রচুর কাজ আছে। যারা যারা মনে করছো যে তোমরা কোনো কাজ করাবে, অবশ্যই কালকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। তাহলে দিনের দিন কিন্তু আমি কারোর কাজ নেব না। এমনিতে অলরেডি অনেকগুলো বুকিং হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ টু। এখনের মতো টাটা, গুড নাইট।